আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে আমি আছি আফিফা সুলতানা, প্রভাষক আইসিটি, আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদিন আলিম মাদ্রাসা। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অধ্যায় 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তৃতীয় ক্লাসে। আজকে আমি শুরুতে কী নিয়ে আলোচনা করছি তোমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রসমূহ, অর্থাৎ বাস্তব জীবনে কোন কোন ক্ষেত্রে আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করছি সেই বিষয়ে আমি উল্লেখযোগ্য কয়েকটি ক্ষেত্র তোমাদের মধ্যে আলোচনা করছি। প্রথমে আমরা কি বলবো, প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় আসে যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অবশ্যই এখানে আমার প্রয়োজন হচ্ছে বা তারা ব্যবহার করছে, তো সেটা হচ্ছে এক, তথ্য ব্যবস্থাপনা। তথ্য ব্যবস্থাপনা কেমন হতে পারে? যেমন তোমাদের শিক্ষাটা কি একটা ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। কখন, যেমন আমাদের মাদ্রাসার ক্ষেত্রে ধরি, এখানে তোমরা যে কয়জন ছাত্রছাত্রী ছিলে তার পূর্বে কি আরও অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছে, পরবর্তীতে আরও অনেক ছাত্রছাত্রী ভর্তি হবে, পড়াশোনা করবে। তো তাদের কি দরকার, আমার ডেটাবেজ লাগবে এবং সেগুলোকে সুন্দর করে আমার কি করতে হবে, লিপিবদ্ধ করে রাখতে হবে। তার মানে শিক্ষাক্ষেত্রে আমার কি এই যে তথ্য যে রয়েছে সেগুলো ব্যবস্থা করার জন্য আমার কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন রয়েছে। আবার কি আরও কি রয়েছে, পরিসংখ্যান, ব্যুরো, আরও আছে নির্বাচন কমিশন। তোমরা জানো নির্বাচন কমিশনে কি হয়, হ্যাঁ, নির্বাচন কমিশনে কি হচ্ছে, যারা হচ্ছে কি বাংলাদেশের নাগরিক, অর্থাৎ যারা তোমার বাংলাদেশের ভ্যালিড নাগরিক, তাদের সকল প্রকার তথ্যগুলো কি আমাদেরকে নির্বাচন কমিশনে লিপিবদ্ধ করে থাকে। এছাড়া তোমাদের বই আরও কি কি রয়েছে, কৃষি উন্নয়ন কাজে, তারপরে রয়েছে পর্যটন, আছে কি রপ্তানি, আরও অনেক কিছু আছে। কি এগুলো সকল ক্ষেত্রে আমার কি তথ্যগুলোকে আমার কি করতে হবে, অনেক সুন্দর করে লিপিবদ্ধ করতে হবে, যাতে আমি আমার প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন সেটা আমি সহজে পেতে পারি, সহজে সেটাকে আপডেট করতে পারি, সহজে সেটাকে ডিলিট করতে পারি, প্রয়োজনে সহজে নতুন কোনো কিছু আমি ইনসার্ট করতে পারি, কারণ এগুলো সবগুলো কি ভেরিয়েশন হয়ে থাকে। অর্থাৎ পরিসংখ্যান ব্যুরোতে আমার কি, যেমন ধরো জনসংখ্যা আমি পরিমাপ করব, পরিমাণ বের করব প্রত্যেক 10 বছর পর পর, আমি আদমশুমারি যেহেতু হয় তোমরা জানো, তো জনসংখ্যা কি হচ্ছে আমার প্রতিদিন বাড়বে, মৃত সংখ্যা চেঞ্জ হবে, জন্ম সংখ্যা চেঞ্জ হবে, বয়স্ক সংখ্যা চেঞ্জ হবে, যুবকের সংখ্যা চেঞ্জ হবে। তার মানে কি এগুলো সবগুলো কি সবসময় আমাকে আপডেট রাখতে হচ্ছে, কেউ মারা গেলে তাকে ডিলিট করতে হচ্ছে। তারপর নির্বাচন কমিশনও সেম, কৃষি উন্নয়ন, পর্যটন, রপ্তানি, প্রত্যেকটা ক্ষেত্রে কি ডাটাগুলোকে আমার বারবার ভেরিয়েশন হচ্ছে, অর্থাৎ এখানে আমার ম্যানেজমেন্ট সিস্টেমের কি প্রয়োজন হচ্ছে। তার মানে কি এই তথ্য ব্যবস্থাপনা এই ক্ষেত্রগুলোতে, এছাড়া অনেক রয়েছে তোমরা জানো, এই ক্ষেত্রগুলোতে কি হচ্ছে, আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অনেক বড় একটি ভূমিকা পালন করছে। নেক্সট আমাদের কি বলছি, ব্যাংকিং সেকশন। ব্যাংকিং সেকশন কেমন কি হতে পারে, গ্রাহকের বিলের বিবরণ, ব্যালেন্স, অ্যাকাউন্টের স্টেটমেন্ট, ঋণ, কে কত হিসাব, তার অ্যাকাউন্টে কী ধরনের হিসাব নিকাশ, সে প্রতি বছরে কী পরিমাণ টাকা জমা করছে, কী পরিমাণ টাকা উত্তোলন করছে, বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেনগুলো কি আমার কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। তার মানে কি বলছি যে প্রথমে তথ্য ব্যবস্থাপনা অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়, দ্বিতীয় কি ব্যাংকিং ক্ষেত্রে আমরা কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ব্যবহার করে থাকছি। এরপর আমাদের আরও কি কি রয়েছে, আরও রয়েছে এয়ারলাইন্স। এয়ারলাইন্সটা কি বলছে, বিভিন্ন দেশের যে টার্মিনালের সাথে টেলিফোন
যে টেলিফোন অন্যান্য নেটওয়ার্কের ব্যবস্থার মাধ্যমে বিমানের রিজার্ভেশন শিডিউল তৈরি করা, কখন কোন বিমান যাবে, কখন কোন বিমান আসবে, কখন আমি কাকে টিকিট দিচ্ছি, সব কিছু কি আমার ডেটাবেজের মাধ্যমে এখানে ডেটাবেজ আমার ব্যবহার হচ্ছে। তার মানে কি আমার এখানে ম্যানেজমেন্ট সিস্টেমের অবশ্যই প্রয়োজন রয়েছে, অর্থাৎ এখানে আমি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ব্যবহার করতে পারি। এছাড়া তোমাদের আরও অনেকগুলো ক্ষেত্রে রয়েছে, আমি তোমাদেরকে এমনি বলছি। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ব্যবহার করে থাকি, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, উৎপাদনের ক্ষেত্রে যেমন বিভিন্ন কলকারখানায় উৎপাদন, মজুদ, চাহিদা, অর্ডার সব কিছু বিশ্লেষণ করা, সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, সব ক্ষেত্রে কি আমার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার হচ্ছে। আর একটা কী বলেছে তোমাদের বইয়ে, মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে যেমন মনে করো একটা কারখানায় কতজন লোক চাকরি করছে, তাদের বেতন ভাতা, তাদের আয় কর, বোনাস সব কিছু কি একটা প্রক্রিয়াকরণ সংরক্ষণ দরকার, যাতে আমার কি হয় ম্যানেজমেন্টটা সুন্দরভাবে আমি করতে পারি। এই ক্ষেত্রে আমার কি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে নেক্সট যে আমি বিষয়টা নিয়ে তোমাদের বলতে চাচ্ছি, তোমাদের জাস্ট জানানোর জন্য, পরীক্ষায় এরকম আসার মতো না, কিন্তু তোমাদের জানলে তোমাদের সুবিধা হবে। এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা নেক্সট কোনো কারণে যদি এই শব্দগুলো আসে, তোমরা সহজেই বুঝতে পারবে যে কী বোঝানো হচ্ছে। আচ্ছা দেখো এখানে কী বোঝানো হচ্ছে যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস যেটাকে সংক্ষেপে বলা হয়। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তোমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে বইয়ে। একটা কি বলা আছে, ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ, ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ, আর নেক্সট ওয়ান ওয়েব এনেবল ডেটাবেজ। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজটা কী বলা হচ্ছে, ক্লায়েন্ট মানে কি বোঝায়, যে নর্মালি ক্লায়েন্ট বলতে কি বোঝাও, কি বুঝতে পারো তোমরা, যে আমি একটা বিজনেস করছি, আমার পণ্যগুলো যে কিনবে তাকে আমরা কি বলছি, আমার ক্লায়েন্ট। সেই রকম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রেও এরকমটা কাছাকাছি। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেসটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী একটা সার্ভার থাকবে, তার সাথে কি থাকবে, ক্লায়েন্টরা সরাসরি সংযোগ থাকবে। কি বলছি আমি, একটা ধরো একটা সার্ভার আছে, কেন্দ্রীয়ভাবে একটা সার্ভার, এই সার্ভারের সাথে কি আছে, ক্লায়েন্ট আছে। এখানে ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, এই ক্লায়েন্টটা এটা হচ্ছে সার্ভার এস। ক্লায়েন্টটা কি সার্ভারের সাথে কি হচ্ছে, যোগাযোগ করছে, এরা কি ফেস টু ফেস এরা কি করছে, যোগাযোগ করছে। এই ক্লায়েন্টের থ্রুতে কি করছি, আমি এই সার্ভারের সাথে কানেক্টেড, আমি সরাসরি সার্ভারের সাথে কানেক্টেড না, কী করছি, এই ক্লায়েন্ট 1-এর থ্রুতে আমি এই সার্ভারের সাথে ক্লায়েন্ট, এটা হচ্ছে আমি আর আরেকজন এখানে কি করছে, তার কম্পিউটার থেকে ধরলাম এখানে রহিম কি করছে, ক্লায়েন্ট 2-র মাধ্যমে এই সার্ভার এস থেকে সে তার প্রয়োজন তথ্যগুলো নিচ্ছে। এই ধরনের সিস্টেমটাকে আমরা কি বলছি, যে ডেটাবেসটা আমরা এভাবে যে কাজ করছে এখানে, সেটাকে আমরা বলছি ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ। নেক্সট আমাদের কি এসেছে দেখো, নেক্সট আমাদের কি, ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ সিস্টেম। এই সিস্টেমে কি বলা হচ্ছে, যে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বলতে কী বোঝাচ্ছে, মনে হয় এখানেও সার্ভার থাকবে, ক্লায়েন্ট থাকবে, কিন্তু একটু ডিফারেন্স আছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস থেকে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। এখানে কী বলা হচ্ছে, একটা মেইন আমার কি থাকবে, একটা সার্ভার থাকবে, বা কেন্দ্রীয় বা নিয়ন্ত্রকের সার্ভার থাকবে, যার সাথে বিভিন্ন কি থাকবে, নেটওয়ার্ক আমার নেটওয়ার্ক যুক্ত থাকবে, অর্থাৎ এক বা একাধিক ডেটাবেস কি থাকবে, আমার যুক্ত থাকবে। যেমন আমি একটা মনে করি একটা এলাকার মতো চিন্তা করতে পারি, একটা এলাকার মধ্যে একটা টাওয়ার আছে, আমি চিন্তা করছি একটা টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে কী হবে, যত আমার কি আছে গ্রাহক আছে মোবাইল ফোন, তারা কী করতে পারছে, এই টাওয়ারের মাধ্যমে যোগাযোগ করতে পারছে। সেই রকম আমি কি বলছি, ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের ক্ষেত্রে বলা হচ্ছে একটা সার্ভার থাকবে, কেন্দ্রীয় আমার কি থাকবে, নিয়ন্ত্রণকারী সার্ভার থাকবে, যার থ্রুতে আমার কি হচ্ছে, অনেকগুলো ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক কানেক্টেড থাকবে। তাদের মধ্যে অনেক সার্ভার থাকতে পারে, তাদের মধ্যে আলাদা আলাদা কি ক্লায়েন্ট থাকতে পারে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই ডাটাগুলো কি হচ্ছে, ডিস্ট্রিবিউটেড।
চাইলেই আমি কি করতে পারছি, একজন ক্লায়েন্ট জানছে না যে আমি কোথায় থেকে, আমি কোন সার্ভার থেকে কোথায় থেকে আমি ডেটা পাচ্ছি, বা সার্ভারটা জানছে না যে সরাসরি কোন ক্লায়েন্ট আমার সাথে সংযুক্ত রয়েছে। এই ধরনের সুবিধাটা আমরা কোথায় পাচ্ছি, ডিস্ট্রিবিউটেড ডেটাবেজের ক্ষেত্রে। নেক্সট ওয়ান আমাদের কী ছিল, ওয়েব এনাবেল ডেটাবেজ। আচ্ছা আচ্ছা ওয়েব এনাবেল ডেটাবেসটা কী বলা হচ্ছে, এখানে কিন্তু নামের মধ্যেই কি বলা হচ্ছে, একটা বিশেষ একটা জিনিসটাকে নির্দেশ করছে। কি বলা হচ্ছে, কি নির্দেশ করছে, অবশ্যই আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই ধরনের ডেটাবেজের ক্ষেত্রে, অর্থাৎ আমার সার্বক্ষণিক ইন্টারনেট কানেকশন থাকাটা অবশ্যই আমার মৌলিক উপাদান হিসেবে কাজ করছে এখানে। আর একটা কী লাগছে, আমার একটা ওয়েব সার্ভার লাগছে, একটি ফায়ারওয়াল লাগছে, একটি কী লাগছে, একটা অ্যাপ্লিকেশন লাগছে। তার মানে আমরা কি বলতে পারি, এই ডেটাবেসটা কি হতে পারে, যে ডেটাবেসটা আমরা কী করছে, ইন্টারনেট এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলোকে অ্যাক্সেস করছে, কোয়েরি করছে, বিভিন্ন ধরনের রিপোর্ট দিচ্ছে, ট্র্যাক করছে, সবগুলো কি পরিবর্তন করে। এই ধরনের যে সিস্টেমটা যে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়েব এনেবল ডেটাবেস সিস্টেম। তার মানে কি, আমার এখানে ইউজার কিভাবে ব্যবহার করছে, মনে করেন আমি যেটা ইউজার চিন্তা করি, সে কী করছে, একটা লেয়ার যে মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের মাধ্যমে সে একটা মিডল ওয়্যার লেয়ারে চলে যাচ্ছে, একটা মিডল ওয়্যার লেয়ারে যাচ্ছে সে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, এল দিয়ে এখানে লেয়ার বোঝানো হচ্ছে। এরপরে সে কী করবে, মেইন যে তার ডেটাবেস যে লেয়ারটা আছে সেখানে সে যাবে, অর্থাৎ ডেটাবেস লেয়ারে যাচ্ছে। প্রথমে ইউজার কী করছে, আমার প্রথম স্টেপে সে কী করছে, আমার প্রেজেন্টেশন লেয়ারের থ্রুতে আমি কী যাচ্ছি, মিডলওয়্যার লেয়ারে যাচ্ছি। এটা হচ্ছে আমার 2 নম্বর কাজ। মিডল লেয়ার থেকে কি হচ্ছে, আমি ডেটাবেস লেয়ারে যাচ্ছি, এখান থেকে আমি অ্যাক্সেস করে সে আবার কি মিডল লেয়ারে প্রেরণ করছে, সেখান থেকে আসছে আমার কি প্রেজেন্টেশন লেয়ারে, দেন ফাইনালি কি হচ্ছে, আমার ইউজারের কাছে যাচ্ছে। তার মানে এখানে এই যে একটা আমার কি হচ্ছে অ্যাক্সেস করা হচ্ছে, এটা সম্পূর্ণ কি ইন্টারনেট বেজ হবে। আর এই জন্য আমার এই যে ডাটাবেজের আদান প্রদানটা হচ্ছে ইউজারের মাধ্যমে, ডাটাবেজ মেইন যে ডাটাবেজ লেয়ার থেকে আমি পাচ্ছি ব্রাউজারের মাধ্যমে, এই সিস্টেমটাকে বলছি কি ওয়েব এনাবল ডেটাবেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এর আগের ক্লাসে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ সম্পর্কে বলেছিলাম, তো আমি আরেকবার তোমাদেরকে বলছি। এখানে কি বলেছে, প্রথমেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজটাই হচ্ছে কি ডেটাবেস তৈরি করা। কোনো কিছু তোমরা জানো যে কি বিভিন্ন প্রয়োজন অনুযায়ী ডেটাবেসের উপর ভিত্তি করে আমার কি সিস্টেমটা গড়ে ওঠে, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ইন্ডিভিজুয়াল ডেটাবেস ম্যানেজমেন্ট করার জন্যই ইন্ডিভিজুয়াল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ তাহলে আমি প্রথম কাজটা কি বলবো, এটা যে ডেটাবেস তৈরি করা, ডিবি তৈরি করা। সেকেন্ডটা আমি কি বলতে পারি, যে নতুন রেকর্ড, এখানে কি হচ্ছে, রেকর্ড তৈরি হচ্ছে, ফাইল তৈরি হচ্ছে, তোমার টেবিল তৈরি হচ্ছে, তার মানে কি ডেটা তৈরি, ডেটা অথবা রেকর্ড অন্তর্ভুক্তকরণ। সেকেন্ড আমি একটা কি বলতে পারি, আমার কি করতে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কি হতে পারে, ডেটাবেস তৈরি করার পরে আমি সেটাকে রেকর্ডভুক্ত করলাম, এরপরে কি হতে পারে, আমার এখানে বিভিন্ন ধরনের চেঞ্জ আসতে পারে, বিভিন্ন ধরনের কুয়েরি করে দেখতে হবে যে আমার কোনো বানান ভুল হয়েছে কি না, ডিবাগিং করতে হতে পারে। তার মানে কি বিভিন্ন ধরনের অনুসন্ধান, সেটাকে আমরা বলতে কি পারি অনুসন্ধান ও সংশোধন। এই কাজটা কি করছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়া অনেক ধরনের কাজ আছে, অপ্রয়োজন ডিলিট করা, অপ্রয়োজন ডেটা মুছে ফেলা, ডিলিশন কাজ, যেটা বলছে ডিলিশন। এছাড়া কি কোনো তথ্য পুনরুদ্ধার করার জন্য, পুনঃ ব্যবহার করার জন্য, খুঁজে বের করা ডাটাকে খুঁজে বের করা। এছাড়াও অনেক ধরনের কাজগুলো কি করে থাকে আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করে থাকে। তোমাদের এর আগের ক্লাসেও আলোচনা করেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ সম্পর্কে। আজকের ক্লাসে আমি আলোচনা করলাম তোমাদেরকে ফাইনালি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে মেইন উদ্দেশ্য বা কাজ সেই বিষয়ে একদম ক্লিয়ার হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা সম্পর্কে আলোচনা করা হবে। বেশি ধন্যবাদ।